হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিট অ্যান্ড উইন। আজকে কম্পিট অ্যান্ড উইনের তরফ থেকে আমরা তোমাদের জন্য ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষাটা খুব রিসেন্টলি তার প্রিলিমস হয়ে গেল, তার মেন্সের যে একটা পেপার থাকে, জিএস পেপার মানে জেনারেল স্টাডিজ পেপার, যেটা ডেসক্রিপটিভে লিখতে হয়। তিনটে ব্রড কোশ্চেন থাকে, 20, 15, 15, টোটাল 50, মানে 20, 15, 15 এরকম করে মার্কিং ডিভিশনটা থাকে আর কি। তো সেখানে যেহেতু ব্রড কোশ্চেন তোমাদেরকে 20 নম্বর বা 15 নম্বরে লিখতে হবে, সেই রিগার্ডিং বেশ কিছু টপিকস আমরা আগামী দিনগুলোতে আনতে থাকবো, এবং আজকে সেই রিলেটেডই সেরকম একটা টপিক আমি আজকে তোমাদের এখানে প্রেজেন্ট করব। শুধু মিসলেনিয়াস পরীক্ষা নয়, রিসেন্টলি যে ক্লার্কশিপ পরীক্ষা হলো তার মেন্স, অর্থাৎ যেখানে তোমাদের 1 ঘন্টায় 3টে বাংলা এবং 3টে ইংলিশ টপিক লিখতে হবে, বা মিসলেনিয়াসের মেন্সের যে বেঙ্গলি বা ইংলিশ টপিক, হ্যাঁ, তার জন্য কিন্তু এই লেখাগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এবং এটা আমি বেঙ্গলি ভার্সনেই তোমাদের জন্য আনবো। তোমরা চাইলে এটার ইংলিশ ভার্সনও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, কিন্তু এই দুটো পিডিএফই যদি তোমাদের ডাউনলোড করতে হয় তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, সেখানেই আমরা এটা পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের বিষয় যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং মানে মিসলেনিয়াস মেন্সের জিএস টপিকে যে ব্রড কোশ্চেন গুলো আসবে, সেই ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে ফরেন ট্রেড পলিসি অফ ইন্ডিয়া 2023 বা ভারতবর্ষের বৈদেশিক বাণিজ্য নীতি 2023। তো চলো আমরা স্টার্ট করে দিই। কি বলা হচ্ছে যে প্রথমে আমরা ভূমিকাটা এরকম ভাবে শুরু করব, যে কোনো জিএস এর কোশ্চেন যখন অ্যান্সার করব তখন ভূমিকাটা এরকম ভাবে শুরু করব। জাস্ট ভূমিকাতে এইটুকু লিখে দেবো যে কি কি মেইন পয়েন্টস রয়েছে, এবং তারপর তার ওয়্যার অ্যাবাউটসে যাব, মানে কোন কোন মূল বৈশিষ্ট্য সেই টপিকের। ধরো তোমাকে বললো G20 সামিট, তাহলে G20 সামিটের কি কি মুখ্য মুখ্য আলোচনা হয়েছে, বা ধরো তোমাকে বললো 16তম ব্রিক্স সম্মেলন, তার কি মুখ্য মুখ্য আলোচনা হয়েছে, তার কি মেন আউটকামস, ঠিক আছে? সেইগুলোর উপর ফোকাস করে কিন্তু আমাদেরকে উত্তরটা লিখতে হবে, এবং যেরকম ভাবে প্রশ্ন দেবে সেইভাবে আমাদেরকে উত্তরটা প্ল্যানিং করতে হবে। যাই হোক, তো এখানে ফরেন ট্রেড পলিসি সম্বন্ধে আমি তোমাদের একটা বিস্তারিত লেখা এখানে দিয়েছি, চাইলে তোমরা এটা তোমাদের কপিতে নোট করে নিতে পারো। তো ভূমিকাটা হবে এইরকম, মানে ভূমিকাতে আমরা কি করব, জাস্ট সারমর্মটুকু জাস্ট বলে দেবো যে এরকম কিছু একটা লঞ্চ হয়েছে, এবং এর আগে এরকম কোনো যদি নীতি ছিল থাকতো, মানে সেটাকে রিপ্লেস করেছে, এই জিনিসগুলো জাস্ট বলবো। তা কি বলছে যে সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি 2023 বা ফরেন ট্রেড পলিসি 2023 বা এফটিপি 2023 যেটা, সেটার ঘোষণা করলেন। এটা 2023 পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের টোটাল এক্সপোর্টটাকে বৃদ্ধি করা বা রপ্তানি বৃদ্ধি, এবং বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের খরচ কমানো, ঠিক আছে? নতুন বৈদেশিক এই বাণিজ্য নীতি আন্তর্জাতিক বাজারে ভারতের বাণিজ্যকে আরো সহজ এবং সুগম করবে বলে আশা করা যায়। এখানে একটা দাঁড়ি হবে, সেটা আমি দিইনি, সেটা তোমরা নোটসে যখন কপি করবে তখন দিয়ে নেবে। এছাড়া এই নীতি উৎপাদন ক্ষেত্র, মানে যেটা ম্যানুফ্যাকচারিং সেক্টর, এবং পরিষেবা ক্ষেত্র বা যেটাকে সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টর আমরা বলবো, দুটোরই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর খুব জোর দিয়েছে, পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছে। তোমরা জানো যে 2023-এ যে আমাদের এই এফটিপি যে ঘোষণা করলেন শ্রী পীযূষ গোয়েল, এর আগে 2015 থেকে 20 পর্যন্ত আরেকটা বৈদেশিক নীতি, বাণিজ্য নীতি কিন্তু বলবৎ ছিল। তার জায়গাতে এই নতুন বাণিজ্য নীতি, বৈদেশিক বাণিজ্য নীতি বা ফরেন ট্রেড পলিসিটা এসছে। তো এই নীতিটা মূলত প্রক্রিয়া পুনঃ ইঞ্জিনিয়ারিং এবং স্বয়ংক্রিয়তার উপর জোর দিচ্ছে, মানে তোমাদের কম্পিউটারের ইউজ, হ্যাঁ, টেকনোলজির এনহ্যান্সমেন্ট, এগুলোর উপর অনেক বেশি জোর দিচ্ছে এই বর্তমান এই ফরেন ট্রেড পলিসি, ঠিক আছে?
এরপর আমরা চলে যাব যে ভারতবর্ষের এই যে বৈদেশিক বাণিজ্য নীতি মূলত 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কি কি? একটা হচ্ছে ছাড়ের জন্য উৎসাহ প্রদান, কোনো মানে ধরো যে সমস্ত ডিউটিস গুলো থাকে সেগুলো রেমিশনের জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে, যাতে নাকি রপ্তানি কারকরা বেশি বেশি করে যদি ছাড় পায়, শুল্কের ক্ষেত্রে যদি বেশি বেশি করে ছাড় পায় বা ডিউটিসের ক্ষেত্রে যদি বেশি বেশি করে ছাড় পায়, তাহলে তারা বেশি পরিমাণ রপ্তানি করতে উৎসাহিত হবে আর কি। এছাড়া রাজ্য, জেলা এবং ভারতীয় মিশনগুলির মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, মানে ডিস্ট্রিক্ট, স্টেট সবগুলোকেই ইনক্লুড করা হচ্ছে টু ইনক্রিজ দ্য ওভারঅল এক্সপোর্টস অফ ইন্ডিয়া। এছাড়া বাণিজ্যকে সহজ করে তোলা, লেনদেনের খরচ লাঘব এবং ইলেকট্রনিক উদ্যোগ, যেটা আমি একটু আগে বলছিলাম, মানে টেকনোলজির উপর জোর দেওয়া হচ্ছে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে জেলাগুলোকে, মানে বিভিন্ন রাজ্যের যে সমস্ত জেলাগুলো আছে সেগুলোকে একটা ই কমার্স এক্সপোর্ট হাব বা একটা রপ্তানি কেন্দ্র হিসেবে তৈরি করছে, মানে তৈরি করার কথা বলা হয়েছে এই ফরেন ট্রেড পলিসিতে 2023-এ। এবং স্কমেট বলে যে নীতিটা রয়েছে, অর্থাৎ স্পেশাল কেমিক্যালস, অর্গানিজমস, মেটেরিয়ালস, ইকুইপমেন্ট অ্যান্ড টেকনোলজিস, এই বিশেষ রসায়ন, জীব সামগ্রী, উপকরণ ও প্রযুক্তি নীতি, এটাকেও মানে একটা স্ট্রিমলাইন করার কথা চলছে। বেসিক্যালি একটা জিনিস বলে রাখি, স্কমেট হচ্ছে এমন একটা পলিসি যেখানে হচ্ছে তোমার ডুয়াল ইউজ আর কি কমোডিটিস হচ্ছে এক্সপোর্ট করা হয়, মানে যেটা মিলিটারি পারপাসেও ইউজ করা যায় এবং সিভিলিয়ান পারপাসেও ইউজ করা যায়, এবং খুব সেন্সিটিভ প্রোডাক্টস কিন্তু এই নীতির আন্ডারে এক্সপোর্ট করা হয় ইন্ডিয়া থেকে। স্পেশাল কেমিক্যালস, বিভিন্ন ধরনের ধরো মিলিটারি ইকুইপমেন্টস থাকতে পারে, এছাড়া ধরো সফটওয়্যার টেকনোলজি বা হার্ডওয়্যার টেকনোলজি থাকতে পারে, সেইগুলো যখন এক্সপোর্ট করবে সেগুলো আন্ডার স্কমেট হচ্ছে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করা হয়। এবং এই লিস্টটা তোমার রেগুলেট করে বা মানে এই নীতিটা প্রণয়ন করার দায়িত্ব থাকে ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটির হাতে, ঠিক আছে? আচ্ছা, এবার এই ফরেন ট্রেড পলিসির মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য অবভিয়াসলি ভারতবর্ষের সামগ্রিক রপ্তানি বৃদ্ধি, উৎপাদন ক্ষেত্র এবং পরিষেবা ক্ষেত্র দুক্ষেত্রেই সমান রপ্তানির মাধ্যমে ভারত সরকার 2030 সালের মধ্যে ভারতবর্ষের সামগ্রিক যে রপ্তানি রয়েছে সেটাকে $2 ট্রিলিয়ন উন্নীত করতে চায়। সীমান্ত বাণিজ্য ক্ষেত্রে ভারতের মুদ্রার ব্যবহার বৃদ্ধিও এই নীতির মূল উদ্দেশ্য। এর জন্য আরবিআই 2022 সালের জুলাই মাসে একটি নতুন পেমেন্ট সেটেলমেন্ট ফ্রেমওয়ার্ক প্রবর্তন করেছে, মানে ভারতীয় টাকার যে ব্যবহার মানে ক্রস বর্ডার ট্রেডের ক্ষেত্রে বাড়ানোর জন্য কিন্তু এই নীতিটা ইম্পর্টেন্ট কিছু প্রভিশনস রেখেছে আর কি, ঠিক আছে? এরপর আমরা চলে যাচ্ছি যে মূল কি কি বৈশিষ্ট্য রয়েছে। মূল যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে প্রক্রিয়া পুনঃ ইঞ্জিনিয়ারিং এবং স্বয়ংক্রিয়তা, মানে এমন একটা নতুন ব্যবস্থা চালু করতে চাইছে যেটা নাকি পুরোপুরি প্রযুক্তিগত বা টেকনোলজিক্যাল ইন্টারফেস দিয়ে কাজটা হবে, ঠিক আছে? এছাড়া মানে ইনফরমেশন টেকনোলজি নির্ভর এক্সপোর্টটা হবে, এবং বিভিন্ন যে সমস্ত ছোট ছোট সেক্টরস গুলো, ফর এক্সাম্পল আমি যদি বলি এমএসএমই, হ্যাঁ, মানে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প ক্ষেত্র, এরা রপ্তানির ক্ষেত্রে কিন্তু সুবিধা পাবে, যেটা নাকি এর আগে তারা পেত না। এছাড়া রপ্তানি সংক্রান্ত যে উৎপাদনের জন্য শুল্ক ছাড় সংক্রান্ত যে যোজনাগুলো, মানে ডিউটি এক্সেমশন যে সমস্ত স্কিমস গুলো, সেইগুলো একটা রিজিওনাল অফিস থেকে একটা তথ্য প্রযুক্তি নির্ভর প্রণালীতে রূপায়ণ করা হবে। আগে যেটা নাকি ম্যানুয়ালি করা হতো সেটা কিন্তু এখন পুরোপুরি আইটি বেসড হবে, মানে ইনফরমেশন টেকনোলজি বেসড হবে। সো একটা অটোমেশনের প্রসেস কিন্তু বা স্বয়ংক্রিয়তার একটা প্রসেস কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং এটাই কিন্তু ফরেন ট্রেড পলিসি 2023-এর একটা অন্যতম বৈশিষ্ট্য। এরপর হচ্ছে যে টাউনস অফ এক্সপোর্ট এক্সেলেন্স, যেটা হচ্ছে রপ্তানি উৎকৃষ্টতা সম্পন্ন শহর। এর আগে 39টা ছিল, তার সাথে ফরিদাবাদ, মির্জাপুর, মুরাদাবাদ এবং বারাণসীকেও টাউনস অফ এক্সপোর্ট এক্সেলেন্স হিসেবে টোটাল 43টা শহর এখনো পর্যন্ত ঘোষণা করা হয়েছে এক্সপোর্ট এক্সেলেন্স, মানে টাউনস অফ এক্সপোর্ট এক্সেলেন্স বা TEE। এছাড়া এমএআই বা মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ যোজনার মাধ্যমে এই যে টাউনস অফ এক্সপোর্ট এক্সেলেন্স গুলো, তারা এক্সপোর্ট ডেভেলপমেন্ট আর কি
যে ফান্ড, মানে রপ্তানি উন্নয়ন যে তহবিল, তার আওতায় আসবে এবং ইপিসিজি যোজনার অন্তর্গত সিএসপি সুবিধাও পাবে। এই যে ইপিসিজি যে যোজনাটা, সেই যোজনাটা আমি আগামী স্লাইডস গুলোতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ যোজনা। মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ হচ্ছে এমন একটা যোজনা যেখানে নাকি খুব রিসার্চ করে করে ইন্ডিয়া থেকে নির্দিষ্ট নির্দিষ্ট মার্কেটে যেখানে নাকি কোনো একটা জিনিসের চাহিদা রয়েছে, সেই মার্কেটে ইন্টেন্ডেড যে সমস্ত প্রোডাক্টস গুলোকে কিন্তু এক্সপোর্ট করা হয়। মানে যে মার্কেটে যে প্রোডাক্টের ডিমান্ড বেশি রয়েছে সেইখানে সেই ধরনের প্রোডাক্ট বা সেই ধরনের সার্ভিস কিন্তু এক্সপোর্ট করা হয়। এটা কিন্তু মার্কেট অ্যাক্সেস ইনিশিয়েটিভ স্কিমের আন্ডারে পড়ে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোজনা। এছাড়া যেটা ইপিসিজি রয়েছে, এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস, তোমরা জানো যে গুডস বেসিক্যালি দু রকম হয়, একটা হচ্ছে ক্যাপিটাল গুডস আর একটা হচ্ছে কনজিউমার গুডস। ক্যাপিটাল গুডস কোনগুলো? যে ধরনের গুডস কে আমরা ফার্দারেন্স অফ বিজনেস এর কাজে ইউজ করি। মানে ধরো আমি তোমাকে বললাম যে বিল্ডিং, কোন ধরনের মেশিনারি, ইকুইপমেন্টস, ঠিক আছে, গাড়ি, এগুলোকে তুমি এক্সপোর্ট ক্যাপিটাল গুডস হিসেবে ধরতে পারো। ধরো আমি তোমাকে বললাম যে একটা পিজার দোকান রয়েছে, এবার সেই পিজার দোকানে একটা ছুরি লাগে, একটা চপিং বোর্ড লাগে, একটা উনান লাগে, মানে গ্যাস লাগে, ওভেন লাগে, পিজা তৈরির যে ঘরটা, একটা বিল্ডিং লাগে, ঠিক আছে, এবার পিজা যে ডেলিভারি হবে বাড়ি বাড়িতে তার জন্য একটা গাড়ি লাগে। তাহলে এগুলো হচ্ছে ক্যাপিটাল গুডস, যার মাধ্যমে এন্ড প্রোডাক্ট অর্থাৎ কনজিউমার গুডস তথা পিজাটা আমি নির্দিষ্ট যে নাকি ক্রেতা তার কাছে পৌঁছে দিতে পারবো। সো ক্যাপিটাল গুডস এবং কনজিউমার গুডস এর মধ্যে আশা করি পার্থক্যটা তোমাদের ক্লিয়ার হলো। তো এই ইপিসিজি স্কিমটা সম্বন্ধে আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। তার আগে আর একটা জিনিস করেছে এই ফরেন ট্রেড পলিসি 2023-এ, সেটা হচ্ছে যে রপ্তানিকারক যে সমস্ত সংস্থাগুলো, যেগুলো নাকি বড় বড় সংস্থা, তারা হচ্ছে সক্ষমতায় উন্নয়ন উদ্যোগে অংশগ্রহণ করতে পারবে। মানে এখানে বেসিক্যালি ক্যাটাগরি হয়, স্টার ক্যাটাগরি হয়, 2 স্টার এবং তার বেশি স্টার, এর বেশি যে সমস্ত রপ্তানিকারক সংস্থাগুলো আছে তাদেরকে একটা উৎসাহিত করা হবে যাতে তারা নাকি এক্সপোর্টার, যারা নাকি ইন্টেন্ডেড এক্সপোর্টার, ইচ্ছুক যে সমস্ত ব্যক্তিরা এক্সপোর্টে মানে এক্সপোর্টার হতে চাইছে এবং এক্সপোর্ট করতে চাইছে তাদের প্রোডাক্ট, তাদেরকে বাণিজ্য সম্বন্ধীয় বা এক্সপোর্ট বা ফরেন ট্রেড সম্বন্ধীয় প্রশিক্ষণটা দেবে। ঠিক আছে, এছাড়া আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এবারের ফরেন ট্রেড পলিসিতে, সেটা হচ্ছে জেলা স্তর থেকে রপ্তানির বিকাশ। অর্থাৎ যে একটা রাজ্যের যে সমস্ত জেলাগুলো, সেগুলোকে ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব হিসাবে কিন্তু বিকশিত করা হচ্ছে। ঠিক আছে, মূলত এর লক্ষ্য হচ্ছে জেলা স্তরে রপ্তানির বিকাশ এবং তৃণমূল স্তরে বাণিজ্যের বিকাশ। খুব স্বাভাবিকভাবে ধরো আমি বললাম যে কোনো একটা জেলার বা কোনো একটা রাজ্যের কোনো একটা জেলার একটা বিশেষ প্রোডাক্ট বা একটা বিশেষ সার্ভিস খুব বিখ্যাত। যেমন ধরো আমি বললাম যে দার্জিলিং জেলার চা খুব বিখ্যাত। ঠিক আছে, তো তার মানে দার্জিলিং থেকে যদি আমি চা রপ্তানি করি তাহলে সেটা মানে অনেক বেশি লাভজনক হবে ইন্ডিয়ার জন্য। সো বেসিক্যালি এই জেলাগুলোকে একটা ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব হিসেবে বিকাশ করার একটা চেষ্টা চলছে। শুধুমাত্র তাই নয়, রপ্তানিযোগ্য যে সমস্ত ধরো প্রোডাক্ট রয়েছে, মানে গুডস যেগুলো রয়েছে এবং যে ধরনের পরিষেবাগুলো রয়েছে, যে সার্ভিসগুলো রয়েছে, সেগুলোকে তো শনাক্ত করতে হবে যে এই প্রোডাক্টটা বিদেশের মার্কেটে ভালো চলবে, এই সার্ভিসটা বিদেশের মার্কেটে ভালো চলবে। তার জন্য মোটামুটি স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলে এই যে খালি আইডেন্টিফিকেশনটার জন্য কিন্তু দুটো কমিটি তৈরি করা হচ্ছে। একটা হচ্ছে স্টেট এক্সপোর্ট প্রমোশন কমিটি আর জেলা স্তরে হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট এক্সপোর্ট প্রমোশন কমিটি। এই দুটো তৈরি করার কথা বলা হয়েছে। ঠিক আছে, মানে একদম তৃণমূল স্তর থেকে কিন্তু বাণিজ্যের বিকাশের দিকে ভারত জোর দিচ্ছে এবং ফরেন ট্রেডের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হচ্ছে, which is a positive sign। এরপর আমরা দেখব স্কমেট নীতি কার্যকর করার দিকে জোর দেওয়া। মানে আমি এর আগে যেটা বললাম যে স্কমেট হচ্ছে এমন একটা মানে খুব সেন্সিটিভ প্রোডাক্ট, স্কমেটের মাধ্যমে আর কি রপ্তানি করা হয়। তো এই রপ্তানির কড়া নিয়ন্ত্রণের ওপর কিন্তু
জোর দিচ্ছে ইন্ডিয়া, কারণ এগুলো যেহেতু সেন্সিটিভ প্রোডাক্ট, এর সাথে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিটি এবং এগ্রিমেন্টস এর কিন্তু সম্পর্ক রয়েছে, সেইগুলোকে সঠিকভাবে মেনে যাতে এই ধরনের এক্সপোর্ট গুলোকে ফ্যাসিলিটেট করা যায় ফরেন মার্কেটে, সেটার দিকে কিন্তু ফরেন ট্রেড পলিসি 2023 যথেষ্ট বেশি জোর দিচ্ছে। এছাড়া এই রপ্তানি নিয়ন্ত্রণ যে নীতি, এর মাধ্যমে যে দ্বৈত ব্যবহার্য উচ্চগুণ সম্পন্ন পণ্য বা প্রযুক্তি, মানে যেগুলোকে বলছি আমরা ডুয়াল ইউজ প্রোডাক্ট, মানে যেটা মিলিটারি কাজেও ইউজ করা যাবে, সিভিলিয়ান কাজেও ইউজ করা যাবে, যেটা যে ধরনের প্রোডাক্ট আর কি স্কমেটের মাধ্যমে দিয়ে রপ্তানি হয়, যেটা আমি একটু আগে বলেছিলাম তোমাদের। তো সেটার কিন্তু সুবিধাও কিন্তু লাভ করবে হচ্ছে রপ্তানিকারকরা বা এক্সপোর্টাররা, ঠিক আছে, মানে স্কমেট নীতিটাকে যথেষ্ট ঢেলে সাজানো হচ্ছে আর কি। এরপর যেটা, সেটা হচ্ছে ই কমার্স রপ্তানির উন্নয়ন। ই কমার্স রপ্তানি কোনটা? ধরো আমি তোমাকে বললাম যে অনলাইনে আমি একটা প্রোডাক্ট সেল করব ইংল্যান্ডে, বা একটা সার্ভিস সেল করব ইংল্যান্ডে, গুডস বা সার্ভিস হোয়াট এভার ইট মে বি। তো এটা হয়ে গেল আমার ই কমার্স রপ্তানি। এবার ই কমার্স রপ্তানিটা কোনো একটা মিডিয়াম দিয়ে আমি করব, ঠিক আছে, শপিফাই দিয়ে করতে পারি, অ্যামাজন দিয়ে করতে পারি, হোয়াট এভার ইট মে বি। তো এইরকম ই কমার্স রপ্তানি ভারতবর্ষের যেটা মোটামুটি বর্তমানে রয়েছে প্রায় $200 বিলিয়ন মতন সারা বছরে হয় একটা ফিনান্সিয়াল ইয়ারে, সেটা 2030 সালের মধ্যে প্রায় 1.5 গুণ করার কথা বলা হচ্ছে, মানে প্রায় 200 থেকে 300 বিলিয়ন ডলারে উন্নীত করার কথা বলা হচ্ছে, পার্ডন মি। বর্তমানে 200 নয়, বর্তমানে $200 বিলিয়ন নয়, এটা এখনো পর্যন্ত মানে 200 থেকে 300 বিলিয়ন ডলার করার কথা বলা হচ্ছে 2030 সালের মধ্যে, ইন্ডিয়ার যে ই কমার্স এক্সপোর্টটা, অ্যামাউন্টটা। এছাড়া গোটা ভারত জুড়ে ই কমার্স প্রচুর হাব তৈরি হবে, ঠিক আছে, এটাও কিন্তু এফটিপি 2023 তে বলা হয়েছে, মানে ফরেন ট্রেড পলিসিতে বলা হয়েছে। এছাড়া এখন এতদিন পর্যন্ত যে নীতিটা ছিল যে কোনো একটা, ধরো তুমি ই কমার্স এক্সপোর্ট করছো, সেটা গুডস হোক সার্ভিস হোক, সেটার ক্ষেত্রে চালান কাটার যে একটা হাইয়েস্ট লিমিট ছিল বা ঊর্ধ্বসীমা ছিল, সেটা ছিল 5 লক্ষ টাকা, সেটা এখন 10 লক্ষ পর্যন্ত বাড়ানো হয়েছে এই বৈদেশিক বাণিজ্য নীতি 2023 এর আন্ডারে। সো যথেষ্ট ইম্পর্টেন্ট কিছু কিছু স্টেপস নেওয়া হচ্ছে যাতে নাকি ওভারঅল এক্সপোর্টটা ইন্ডিয়ার বাড়ে। এরপর যেটা বলছিলাম সেটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ক্যাপিটাল গুডস যোজনার মাধ্যমে সুবিধা প্রদান। ইপিসিজি হচ্ছে এমন একটা যোজনা যার মাধ্যমে যে রপ্তানি উৎপাদনের জন্য শূন্য সীমা শুল্ক বা কাস্টমস ডিউটিতে মূলধন পণ্য আমদানি করা যায়, অর্থাৎ যে সমস্ত ক্যাপিটাল গুডস গুলো, সেগুলোকে আমি একদম জিরো কাস্টমস ডিউটিতে কিন্তু ইন্ডিয়াতে আনতে পারবো, এবং সেই ক্যাপিটাল গুডস গুলোকে ইউজ করে আমি কনজিউমার গুডস তৈরি করব এবং সেটাকে বাইরে এক্সপোর্ট করব, ঠিক আছে। ফর এক্সাম্পল মানে এখানে এই যোজনার আন্ডারে আরো অনেকগুলো সেক্টরকে আনার একটা মানে কাজ চলছে, যেগুলো যে সমস্ত সেক্টর এর আগে হয়তো কভার্ড হতো না। ফর এক্সাম্পল আমি যদি বলি পিএম মিত্রা বলে যে স্কিমটা, পিএম প্রাইম মিনিস্টার মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়ন এন্ড অ্যাপারেল পার্ক, এই যোজনাটাকে কিন্তু একটা অতিরিক্ত যোজনা হিসেবে ইপিসিজি জনিত সুবিধার আওতায় আনা হয়েছে। এছাড়া যেটা হচ্ছে অগ্রিম অনুমোদন যোজনার মাধ্যমে সুবিধা প্রদান। অগ্রিম অনুমোদন যোজনার ইংলিশটা হচ্ছে তোমার অ্যাডভান্স অথরাইজেশন স্কিম। এই জিনিসটা একটু বুঝতে হবে। অগ্রিম অনুমোদন যোজনা হচ্ছে এমন একটা যোজনা যার জন্য ধরো কোনো একটা এক্সপোর্ট প্রোডাক্ট আমি তৈরি করব ইন্ডিয়া থেকে, তার জন্য যে প্রয়োজনীয় যে কাঁচামাল অর্থাৎ র মেটেরিয়াল যেগুলো, সেগুলো কোন রকম ডিউটিস ছাড়াই কিন্তু ইম্পোর্ট করা যায়। এটা হচ্ছে অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আন্ডারে। ডোমেস্টিক যে সমস্ত ট্যারিফ এরিয়া গুলো হয়, ডিটিএস গুলো হয়, তার জন্য কিন্তু এই মানে অগ্রিম অনুমোদন যোজনাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা জিনিস আমি একটুখানি তোমাদেরকে বলে দিই, এই যে ডোমেস্টিক ট্যারিফ এরিয়া বা ডিটিএ যেটা বললাম, এর সাথে কিন্তু এসইজেড কে তোমরা গোলাবে না। এসইজেড হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন এবং ডিটিএ হচ্ছে ডোমেস্টিক ট্যারিফ এরিয়া। তো এবার ডোমেস্টিক ট্যারিফ এরিয়া হচ্ছে সেই ধরনের এরিয়া, মানে এসইজেড বাদ দিয়ে অন্যান্য এরিয়া, ঠিক আছে, ডিউটি ফ্রি জোন, ঠিক আছে। এসইজেড কিন্তু ডিটি এর মধ্যে পড়ে না। এবং স্পেশাল ইকোনমিক জোনের সংজ্ঞায় বলা হয় যে স্পেশাল ইকোনমিক জোন ইজ আ ডিউটি ফ্রি এরিয়া within a country's borders treated as foreign for trade tariffs and duties। মানে এসইজেড কি? এসইজেড মানে হচ্ছে একটা সম্পূর্ণ ফরেন এরিয়া হিসেবেই ওটাকে ট্রিট করা হয়। এবার যদি এসইজেড থেকে
ধরো আমি একটা প্রোডাক্টকে আমি ডিটিএ তে আনছি, মানে ডোমেস্টিক ট্যারিফ এরিয়াতে আনছি, দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ইম্পোর্ট। ওয়ারএজ আমি যদি ডিটিএ থেকে কোনো প্রোডাক্ট বা ডোমেস্টিক ট্যারিফ এরিয়া থেকে কোনো প্রোডাক্টকে আমি যদি এসি সেটে পাঠাই বা স্পেশাল ইকোনমিক জোনে পাঠাই, সেটাকে কিন্তু এক্সপোর্ট হিসেবে ধরা হবে। ঠিক আছে? এবং এই যে ধরো আমি এসি সেট থেকে ডিটিএ তে যে প্রোডাক্টস গুলো বা সার্ভিস গুলো আনছি, তাতে কিন্তু আমার একটা বেসিক কাস্টমস ডিউটি লাগবে। ওয়ারএজ আমি যখন ডিটিএ থেকে এসি সেটে কোনো কিছু এক্সপোর্ট করব, সেটা কিন্তু সম্পূর্ণ জিএসটির বাইরে পড়ে, মানে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের বাইরে পড়ে। সেটা গুডস হতে পারে, সার্ভিস হতে পারে, যাই হোক। তো এছাড়া এই অ্যাডভান্স অথরাইজেশন স্কিমে যে পরিধান এবং বস্ত্র পণ্য, মানে যেগুলো অ্যাপারেলস যেগুলো বলি আমরা, তার অর্ডারগুলো যাতে খুব দ্রুত নিষ্পন্ন করা যায়, তার জন্য এই অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আন্ডারে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ক্লজ কিন্তু আমাদের এই ফরেন ট্রেড পলিসি 2023 বা বৈদেশিক বাণিজ্য নীতি 2023 যোগ করেছে। ঠিক আছে? মোটামুটি আমরা একদম শেষের দিকে চলে এসেছি। এরপর যে ইম্পর্টেন্ট, যেটা না বললে আমাদের উত্তরটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে অ্যামনেস্টি যোজনা। দেখো, এই যে ইপিসিজি যে যোজনাটা বললাম, বা এই যে ধরো হচ্ছে তোমাদের অ্যাডভান্স অথরাইজেশন স্কিম বললাম, এগুলো কেন করা হয়েছে? এগুলো এই জন্যই করা হয়েছে যাতে নাকি রপ্তানিকারকরা যে কাঁচামাল আনবে বা ক্যাপিটাল গুডস আনবে দেশে বিদেশ থেকে, সেটা উইদাউট এনি ডিউটিস আনতে পারে, এবং সেই মাল দিয়ে নতুন যে এক্সপোর্ট মেটেরিয়াল যেগুলো তৈরি করবে, সেগুলোকে বাইরে রপ্তানি করতে পারবে। তো টু সাম এক্সটেন্ট রপ্তানিকারকদের সুবিধার জন্যই তো এই যোজনাগুলো চালু করা হয়েছে। তবে একটা জিনিস ঠিক, যে এই ইপিসিজি আন্ডারে এলিজিবল হতে গেলে বা অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এই যোজনার আন্ডারে এলিজিবল হতে গেলে, বা এই ইপিসিজি অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের যে সুফল লাভের জন্য বেশ কিছু বাধ্যবাধকতা কিন্তু এক্সপোর্টার সংস্থা বা মানে কোম্পানিগুলোকে বা সিঙ্গেল এক্সপোর্টার হোয়াট এভার মেবি, তাদেরকে কিন্তু মেনে চলতে হয়, এক্সপোর্টারদের কিন্তু মেনে চলতে হয়। তো এবার এই বাধ্যবাধকতাগুলো বা কম্পালশনস গুলো যারা নাকি এর আগে পূরণ করতে পারেনি, তাদের ক্ষেত্রে কিছু মামলা করা হয়েছিল, এবং এই মামলাগুলোর নিষ্পত্তির জন্য যে স্কিম, সেটাই হচ্ছে অ্যামনেস্টি স্কিম। ঠিক আছে? মানে এই অ্যামনেস্টি স্কিমের আন্ডারে যেটা মেইন প্রয়োজন, সেটা হচ্ছে যে রপ্তানিকারক অ্যামনেস্টি স্কিমের আন্ডারে অ্যাপ্লাই করবেন, যে আমার এরকম একটা পুরনো কেস রয়েছে যেটা নাকি যার জন্য আমি ইপিসিজি বা অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের সুফলটা পাচ্ছি না, তো তার যাতে সুফলটা লাভ করতে পারি, তার জন্য আমাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশনের জন্য একটা মোটামুটি অনলাইন পোর্টাল চালু করা হবে, এবং একটা 6 মাসের মোটামুটি উইন্ডো প্রদান করা হবে। ঠিক আছে? এবং এই ফরেন ট্রেড পলিসি 2023 কিন্তু একটা ওয়ান টাইম অ্যামনেস্টি যোজনা। অ্যামনেস্টি যোজনা এর আগেও ছিল, কিন্তু এবার এই এফটিপি 2023 যেটা করছে, একটা ওয়ান টাইম বিশেষ অ্যামনেস্টি যোজনা চালু করছে। ঠিক আছে? এর আগে যত পুরনো কেস আছে সেগুলোকে ওয়ান টাইম তুমি মিটিয়ে দিতে পারবে এবং এলিজিবল হতে পারবে আন্ডার ইপিসিজি এন্ড অ্যাডভান্স অথরাইজেশন স্কিম। সো এটা একটা খুব মানে সুবর্ণ সুযোগ আর কি এক্সপোর্টারদের কাছে, যাতে তারা নাকি এক্সপোর্টের জন্য এলিজিবল হতে পারে এবং এই স্কিমগুলোর সুবিধা নেওয়ার জন্য মূলত এলিজিবল হতে পারে। ঠিক আছে? তো এই মোটামুটি গেল আমাদের অ্যানসারের স্ট্রাকচার। ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমি এখানে তোমাদের সাথে আলোচনা করে দিলাম। এগুলো হচ্ছে মূল বৈশিষ্ট্য, এগুলো ছাড়া কিন্তু এগুলোর একটিও বাদ দিলে কিন্তু অ্যানসারটা অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক আছে? উপসংহার কি হবে? কনক্লুশন, যে এই আমাদের যে বৈদেশিক বাণিজ্য নীতি 2023 যেটা, এটার মাধ্যমে কিন্তু ভারত সরকার 2030 সালের মধ্যে ইন্ডিয়ার যে ওভারঅল যে এক্সপোর্টটা, সেটাকে $2 ট্রিলিয়ন কিন্তু উন্নীত করতে চাই। আমাদের টার্গেট রাখা হয়েছে $2 ট্রিলিয়ন উই মাস্ট অ্যাচিভ উইদিন 2030, মানে 2030 সালের মধ্যে। এবার মানে যার মধ্যে দুটো সেক্টরকেই সমান কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ
গুড সেক্টর বা পণ্য রপ্তানির ক্ষেত্রেও তুমি $1 ট্রিলিয়ন মতন লক্ষ্যমাত্রা রেখেছে ইন্ডিয়া, whereas সার্ভিস সেক্টর বা সার্ভিস এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু $1 ট্রিলিয়ন একটা লক্ষ্যমাত্রা রেখেছে। তো মোটামুটি এই বৈদেশিক বাণিজ্য নীতিটাকে যদি ঠিকভাবে সফলভাবে প্রণয়ন করা হয় এবং যদি রেগুলার আপডেশন রাখা যায়, তাহলে কিন্তু 2030 সালের মধ্যে এই $2 ট্রিলিয়ন রপ্তানির যে লক্ষ্যমাত্রা ইন্ডিয়ান গভর্নমেন্ট রেখেছে, সেটা কিন্তু মিনিস্ট্রি অফ কমার্স কিন্তু খুব ইজিলি কিন্তু এটা অ্যাক্সেস করতে বা পূরণ করতে পারবে। এই ছিল মোটামুটি তোমাদের ফরেন ট্রেড পলিসি 2023 সম্বন্ধে একটা ব্রিফ ডিসকাশন বা ব্রিফ সেশন, হোয়াট এভার ইউ মে কল ইট। এই যে লেখাটা আমি তোমাদের এখানে দিলাম, এটার মাধ্যমে তোমরা শুধুমাত্র যে জিএস বা জিকে এর অ্যান্সার দিতে পারবে তা নয়, এখান থেকে কিছু ভ্যালু অ্যাড করে তোমরা কিন্তু তোমাদের ইংলিশে যদি কোনো এই ধরনের লেখা আসে, হ্যাঁ, বা এক্সপোর্ট রিলেটেড যদি কোনো লেখা আসে, তার আন্ডারেও কিন্তু তোমরা পয়েন্টস অ্যাড করতে পারবে, ঠিক আছে। এছাড়া বাংলার আন্ডারেও, বাংলাতেও যদি এরকম ভারতবর্ষের রপ্তানি জাতীয় যদি কোনো প্রতিবেদন লিখতে দেয় বা কোনো লেটার লিখতে দেয়, সেখানে তোমরা কিন্তু এই তথ্যগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবে। তো এটাই ছিল আজকের মোটামুটি সেশন। আচ্ছা, একটা জিনিস বলে দিই, আমাদের কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ ব্যাচ আমাদের শুরু হয়ে গেছে, এবং এই ধরনের টপিকস কিন্তু বা জিএস এর এই ধরনের ইম্পর্টেন্ট টপিকস কিন্তু আমরা আমাদের মিসলেনিয়াস ব্যাচে করাচ্ছি, কারণ এই টপিকস গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো যদি তোমরা পরীক্ষায় কমন না পাও, তাহলে কিন্তু পরীক্ষা হলে বসে 20 মার্কস বা 15 মার্কসের একটা ডেসক্রিপটিভ কোশ্চেন তুমি ধরো জানো না টপিকটা সম্বন্ধে, নামানো কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো সেই জন্য এই যে জিএস এর যে টপিক গুলো, যেমন ধরো আমি বলবো যে 16th ব্রিক্স সামিট, এই যে 50,000 জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে, এছাড়া ধরো বায়ো ইথানল প্রজেক্ট অফ ইন্ডিয়া, এই ধরনের জিনিসগুলো না মানে অত্যন্ত ইম্পর্টেন্ট। এছাড়া ধরো এই যে COP29 হলো, কনফারেন্স অফ পার্টিস 29, তো এগুলোর ওপর কিন্তু আমাদের বিস্তৃত ক্লাস নেওয়া হচ্ছে, এবং ক্লাস নোটস তোমরা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটোতেই কিন্তু আমাদের ব্যাচে তোমরা যদি এনরোল করো তোমরা পেয়ে যাবে। সপ্তাহে আমাদের টোটাল 5টা করে ক্লাস নেওয়া হচ্ছে মিসলেনিয়াস ব্যাচে, এবং ক্লার্কশিপ মেন্সের ব্যাচেও আমাদের এনরোলমেন্ট চলছে। এই ধরনের লেখা বা এবং ইংলিশ বেঙ্গলির জন্য যে রিগোরাস যে প্র্যাকটিস, সেটা প্রেসি রিলেটেড হতে পারে, লেটার রিলেটেড হতে পারে, এবং প্রতিবেদন, এডিটোরিয়াল, হ্যাঁ, এরকম সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের ব্যাচ চলছে। তো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু কল করে নিতে পারো ব্যাচে এনরোলমেন্টের জন্য। সো ডিটেলসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে। তো সেইং দ্যাট আমি লিভ করছি আজকে। So goodbye, take care.